আসসালামু আলাইকুম। আমরা গত পার্টে পায়ের অস্থি এ পর্যন্ত পড়েছিলাম বা অস্থি তরুণাস্থির আগ পর্যন্ত পড়েছিলাম। এখন আমরা এ অধ্যায়ে অস্থি এবং তরুণাস্থি সম্পর্কে পড়ব। বোনস এবং কার্টিলেজ। অস্থি তরুণাস্থি হচ্ছে একটা বিশেষ ধরনের যোজক টিস্যু, হ্যাঁ, যাদের মাতৃকা বা ম্যাট্রিক্স কঠিন এবং অর্ধ কঠিন জাতীয় পদার্থ তৈরি। এদের কঙ্কাল যোজক টিস্যু বলা হয়। তাহলে অস্থি বা তরুণাস্থি কি? এরা হচ্ছে একটা যোজক টিস্যু যেটা অবশ্যই একটা রূপান্তরিত যোজক টিস্যু। হুম তো অস্থির মাতৃকা এবং তরুণাস্থির মাতৃকা কিন্তু এক না। অস্থির মাতৃকা হচ্ছে একটু শক্ত ধরনের, ক্যালসিয়াম জমা থাকে, আর তরুণাস্থিতে ক্যালসিয়াম থাকে না, এর মাতৃকা একটু থকথকে হয় এবং একটু স্থিতিস্থাপক হয়। তো অস্থির মাতৃকাকে আমরা বলি সেইন। আসলে মানে বানানটা অসেইন, কিন্তু উচ্চারণ হবে সেইন। তরুণাস্থির মাতৃকাটা হচ্ছে কন্ড্রেইন। এর আমরা সামনে পাবো। অস্থি হচ্ছে সবচেয়ে আমাদের শরীরের সবচেয়ে সুদৃঢ় টিস্যু। এর মাতৃকা বা ম্যাট্রিক্স বিভিন্ন জৈব পদার্থ 40%, অজৈব পদার্থ হচ্ছে 60%। গঠিত হওয়ার জন্য সম্পূর্ণ টিস্যুটি কঠিন আকার ধারণ করে। জৈব অংশটি কোলাজেন এবং অসিমিউকয়েড এ গঠিত। জৈব অংশটা কোলাজেন দিয়ে তৈরি এবং অসিমিউকয়েড দিয়ে গঠিত। অজৈব অংশের মধ্যে আছে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট। আর মাতৃকায় 3 ধরনের অস্থিকোষ থাকে: অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। আসলে 3 ধরনের কোষ হবে না, আসলে হবে 4 ধরনের কোষ। আরেক ধরনের কোষ আছে, সেটাকে বলা হয় অস্টিওপ্রোজেনেটর সেল, যেটা অস্থিকোষ, এই যে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট, এই 3 কোষে কনভার্ট হতে পারে। তো আমাদের বইয়ে যেহেতু আছে 3 ধরনের অস্থিকোষ, আমরা লিখবো 3 ধরনের অস্থিকোষ। তো নতুন বইয়ে সম্ভবত 4 ধরনের আছে, এটা দেখতে হবে বইয়ে কয় ধরনের আছে। যদি 4 ধরনের থাকে 4 ধরনের লিখতে হবে, আর 3 ধরনের থাকলে 3 ধরনের। আচ্ছা, এখানে আমরা একটু সংক্ষেপে এদের পরিচিতিটা বলি। এই যে অস্টিওব্লাস্ট কারা? অস্টিওব্লাস্ট হচ্ছে সেসব অস্থিকোষ যারা এখনও পূর্ণাঙ্গ হয়নি, বিভাজনরত অস্থিকোষ, মানে হচ্ছে এখনও তরুণ অস্থিকোষ, বিভাজন হচ্ছে বা আস্তে আস্তে বড় হচ্ছে, হ্যাঁ, পরিস্ফুটনরত অস্থিকোষ, সেগুলো হচ্ছে অস্টিওব্লাস্ট। আর অস্টিওসাইট কারা? অস্টিওসাইট হচ্ছে যেসব অস্থিকোষ পূর্ণাঙ্গ হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে বা সম্পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ অস্থিকোষকে বলে অস্টিওসাইট। আর অস্টিওক্লাস্ট তাহলে কি? আমরা জানি আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ম্যাক্রোফেজ আছে, তাই না? আমাদের শরীরে রক্তে কী থাকে? আমাদের শরীরে রক্তে থাকে হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট। ডাব্লিউবিসি আবার 2 ধরনের, কিছু আছে অ্যাগ্রানুলোসাইট, কিছু আছে গ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইটের মধ্যে আছে ইউসিনোফিল, বেসোফিল এবং নিউট্রোফিল, এবং অ্যাগ্রানুলোসাইটের মধ্যে আছে অ্যাগ্রানুলোসাইটের মধ্যে আছে লিম্ফোসাইট এবং মনোসাইট। মনোসাইট মনোসাইটগুলো রক্তে থাকে। তো যেসব যেসব শ্বেত রক্তনিকা রক্তে থাকে সেসবকে আমরা সাধারণত মনোসাইট বলি। মনোসাইট আর ম্যাক্রোফেজ মোটামুটি কাছাকাছি, একই জিনিস। তো মনোসাইটটা যখন রক্ত থেকে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় বের হয়ে টিস্যু স্পেসে জমা হয় বা শরীরের যেখানে ইনফেকশন হয়েছে বা যেখানে দরকার সেখানে যায়, সেটাকে আমরা বলি ম্যাক্রোফেজ। হ্যাঁ, তো রক্তে যখন থাকবে সেটার নাম হবে মনোসাইট, এবং সেটা যখন অন্য টিস্যু স্পেসে যাবে তখন সেটার নাম হবে ম্যাক্রোফেজ। এখন টিস্যু স্পেস তো বডির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যেমন আমাদের যদি অস্থিকোষে যায় সেটার নাম হয়ে যাবে অস্টিওক্লাস্ট। বোঝা গেল? অস্থিকোষে গেলে সেটা অস্টিওক্লাস্ট। আর যদি সেটা কিডনিতে যায় সেটার নাম হবে মেসেঞ্জিয়াল সেল। যেটি সেটা আমাদের ব্রেনের সিএসএফে যায়, সেরিব্রাল স্পাইনাল ফ্লুইডে যায়, তাহলে সেটার নাম হবে মাইক্রোগ্লিয়া, গ্লিয়াল সেল। হ্যাঁ, আচ্ছা, তারপরে যদি এটা ম্যাক্রোফেজটা যদি আমাদের লিভারে যায় সেটার নাম হয়ে যাবে কাফার সেল। এরকম এক এক জায়গায় গেলে সেটার নাম এক এক রকম হয়ে যাবে। তার মানে ম্যাক্রোফেজ এবং এই যে অস্টিওক্লাস্ট, মেসেঞ্জিয়াল সেল, নিউরোগ্লিয়া, এগুলো কিন্তু একই জিনিস, কিন্তু এটা হচ্ছে টিস্যু স্পেসে গেলে তখন বিভিন্ন নাম হবে, এবং রক্তে থাকলে সেটার নাম হবে মনোসাইট। আচ্ছা, আর আরেকটা সেল আছে, আরেক ধরনের সেল আছে, সেটাকে আমরা বলি অস্টিওপ্রোজেনেটর সেল। অস্টিওপ্রোজেনেটর সেলটা কি? অস্টিওপ্রোজেনেটর সেলটা হচ্ছে যে সেলটা এই 3টা অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট যে কোনো 3টা কোষে কনভার্ট হতে পারে। যেমন আমরা হাইডাতে পড়েছিলাম ইন্টারস্টেশিয়াল কোষ, হাইডাস শরীরের যে কোনো কোষে কনভার্ট হতে পারে। এরকম এটাও একটা ওইরকম স্টেম সেল বা অস্টিওপ্রোজেনেটর সেলটা। আচ্ছা, পেরিঅস্টিয়াম হচ্ছে অস্থির একটা বাইরের একটা কাভারিং তৈরি করে দেবে, সেটার নাম হচ্ছে পেরিঅস্টিয়াম নাম যোজক টিস্যু, তন্তুময় যোজক টিস্যু নির্মিত পাতলা এবং মসৃণ আবরণ প্রতিটি অস্থিকে ঘিরে রাখে, আবরণ দেয়। অস্থিতে প্রচুর রক্ত সরবরাহ বিদ্যমান, অস্থিতে প্রচুর রক্ত সরবরাহ আছে, কারণ রক্তনালী অস্থির মধ্যে দিয়ে যায়। এই টিস্যু মেরুদণ্ডী প্রাণীর দৈহিক কাঠামো নির্ধারণ বা নির্মাণ করে। অস্থির প্রকারভেদ কয় রকম? অস্থির ঘনত্ব, উপাদানের ঘনত্ব, দৃঢ়তা, গঠনের ভিত্তিতে অস্থিকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে নিরেট অস্থি, একটা স্পঞ্জি অস্থি। নিরেট অস্থি কি? বোঝা যাচ্ছে ভিতরে নিরেট থাকবে, মানে এটা একটু এর যে মানে বোনসটা কম্প্যাক্ট বোন হবে। কম্প্যাক্ট বোন মানে কি? এখানে হচ্ছে ল্যামেলি থাকবে,
অস্থির কোষগুলা যে এই যে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, এই অস্থির কোষগুলা সুন্দরভাবে একটা লেয়ারে লেয়ারে থাকবে। মোটামুটি এরকম লেয়ারগুলোকে বলা হয় ল্যামেলি বা ল্যামেলা, বহুবচনে ল্যামেলি। এগুলো সাধারণত 5 থেকে 15টা স্তরে সজ্জিত থাকবে, এদেরকে বলা হয় ল্যামেলি। ল্যামেলি একটি সুস্পষ্ট নালী চারদিকে চক্রাকারে বিন্যস্ত থাকে। ওই নালিকাটাকে কী বলে? ওই কেন্দ্রীয় নালিকাটা হচ্ছে হ্যাবার্সিয়ান নালী। ওই কেন্দ্রীয় নালিকাটা হচ্ছে হ্যাবার্সিয়ান নালী। আচ্ছা, হ্যাবার্সিয়ান নালীর চারপাশে যে 5 থেকে 15টা লেয়ার থাকবে। প্রতিটি হ্যাবার্সিয়ান নালী ও একে বেষ্টনকারী ল্যামেলির সমন্বয়ে একটি হ্যাবার্সিয়ান তন্ত্র গড়ে ওঠে। প্রত্যেক ল্যামেলায় এক বচনে ল্যাকুনা নামে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর থাকে। হ্যাঁ, অস্থিকোষ এই ল্যাকুনার ছোটো ছোটো যে গহ্বর সেখানে ভিতরে অবস্থান করে। প্রতিটি ল্যাকুনার চারদিক থেকে সূক্ষ্ম কতগুলো নালী বের হয়, এদেরকে বলা হয় ক্যানালিকুলি। ল্যাকুনার মধ্যে থেকে ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম নালী বের হয়, সেগুলোর নাম হচ্ছে ক্যানালিকুলি। এসব নালিকার মাধ্যমে একটি হ্যাবার্সিয়ান তন্ত্রের বিভিন্ন ল্যাকুনা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে। অস্থির অভ্যন্তরে হ্যাবার্সিয়ান নালীগুলো পরস্পর আড়াআড়িভাবে আড়াআড়ি নালীতে যুক্ত থাকে, এদেরকে আবার বলে ভকম্যান্স নালী। হ্যাবার্সিয়ান তন্ত্রসমূহ অন্তর্বর্তী স্থানে কঠিন ম্যাট্রিক্স এবং অস্টিওসাইটিক অস্থি থেকে অস্থি সুদৃঢ় করে। অস্থির কেন্দ্রস্থলে যে গহ্বর থাকে তার নাম হচ্ছে মজ্জা গহ্বর। গহ্বরটি লাল বা হলুদ মজ্জায় পরিপূর্ণ থাকবে। যদি লাল মজ্জা থাকে সেটাকে আমরা বলি অ্যাক্টিভ বোন ম্যারো, আর যেটা হচ্ছে ইয়েলো বোন ম্যারো সেটা হচ্ছে মানে হচ্ছে সেটা ইনঅ্যাক্টিভ বা টাইপের, মানে শুধু ফ্যাট অ্যাডিপোজ টিস্যু সঞ্চয় হয়ে বা ফ্যাট সঞ্চয় হয়ে ওটা থাকে। আর লাল অস্থি মজ্জা আমাদের আরবিসি ডাব্লিউসি প্ল্যাটলেট তৈরি করে, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম তৈরি করে, এগুলো তৈরি করে। ফিমার এবং হিউমেরাস এ ধরনের অস্থি। কী অস্থি? নিরেট অস্থি। তাহলে নিরেট অস্থিটা কোনটা? নিরেট অস্থি হচ্ছে, আচ্ছা এখানে আমরা একটা জিনিস বুঝি না যে নিরেট অস্থি এবং কম্প্যাক্ট অস্থিটা কোনটা। এই যে আমরা যে বোনসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ফিমার। এই ফিমারের যে কালো অংশটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে কম্প্যাক্ট বোনস বা নিরেট অস্থি। কালো অংশটা হচ্ছে কম্প্যাক্ট বোনস বা নিরেট অস্থি। আর এই যে সাদা বাদামি কালার যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্পঞ্জি অস্থি বা স্পঞ্জি অস্থিকে আবার ট্র্যাবিকুলার অস্থি বলা হয়, ক্যানসেলাস বলা হয়। হ্যাঁ, এক বচনে কার্যকরী এককে বলে ট্র্যাবেকুলা। তো এই বাদামি কালারের অংশটা হচ্ছে স্পঞ্জি অস্থি, আর এই যে কালো কালারের যে অংশটা আছে সেটা হচ্ছে নিরেট অস্থি বা কম্প্যাক্ট বোনস। তো নিরেট অস্থির মধ্যে এখানে কী বললো? নিরেট অস্থির মধ্যে এই যে এটাকে যদি আমি একটা ওই কালো অংশটা যদি আমি কেটে নিয়ে আসি, তাহলে জিনিসটাকে বড় করলে আমরা এভাবে দেখবো যে এরকম মোটামুটি এই যে এটা একটা লেয়ার এরকম 5 থেকে 15টা লেয়ার থাকবে। এই লেয়ারগুলোকে বলা হয় ল্যামেলি। এক বছরের ল্যামেলা, 5 থেকে 15টা এরকম ল্যামেলা থাকবে। আর এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে মজ্জা গহ্বর। মজ্জা গহ্বর। আর এই যে এখানে বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ল্যামেলি। এই যে এক একটা এই যে এগুলো হচ্ছে ল্যামেলি। মধ্যে আছে হ্যাবার্সিয়ান নালী। এই হ্যাবার্সিয়ান নালীর চারপাশে 5 থেকে 15টা ল্যামেলি আছে। হ্যাবার্সিয়ানের চারপাশে 5 থেকে 15টা কি আছে? ল্যামেলি আছে। তো এই ল্যামেলিগুলার প্রত্যেকটা কোথায় আছে? এই জিনিসটাকে যদি আমি এখানে বড় করে নিয়ে আসি তাহলে এই জিনিসটা এরকম দেখাবে। এই যে এটা হচ্ছে হ্যাবার্সিয়ান নালী। হ্যাবার্সিয়ান নালীর মধ্যে কী থাকবে? শিরা থাকবে, স্নায়ু থাকবে, ধমনী থাকবে। তার চারপাশে কী আছে? এই যে ছোটো ছোটো চোখের মতো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ল্যাকুনা। এই ল্যাকুনাতে অস্থিকোষ থাকবে, অস্টিওব্লাস্ট থাকবে, অস্টিওক্লাস্ট থাকবে, অস্টিওসাইট থাকবে। হ্যাঁ, ল্যাকুনাতে এভাবে সজ্জিত থাকবে। এরকম 5 থেকে 15টা লেয়ারে এভাবে সজ্জিত থাকবে। এই 5 থেকে 15টা লেয়ার মিলে আবার এখানে এভাবে থাকবে। 5 থেকে 15টা লেয়ার কোথায় থাকবে? এখান থেকে এই পর্যন্ত না, এখান থেকে এই যে এই পর্যন্ত, এর মধ্যে থাকবে 5 থেকে 15টা লেয়ার। আর মধ্যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হ্যাবার্সিয়ান নালী। দুইটা হ্যাবার্সিয়ান নালী আবার একজন আরেকজনের সাথে আড়াআড়িভাবে যুক্ত থাকে। তাহলে এটার নাম কি? এটার নাম হবে ভকম্যান্স নালী। বোঝা গেল? তাহলে আরেকবার আমি একটু পড়ি। নিরেট অস্থির ম্যাট্রিক্স কতগুলো স্তরে? 5 থেকে 15টি স্তরে সজ্জিত থাকে। এই যেখানে 5 থেকে 15টা স্তরে সজ্জিত থাকবে। এই স্তরগুলোকে বলা হয় ল্যামেলি। ল্যামেলি একটি সুস্পষ্ট নালী চারদিকে চক্রাকারে বিন্যস্ত থাকে। কেন্দ্রীয় এই নালীটির নাম হচ্ছে হ্যাবার্সিয়ান নালী। মধ্যে যে এটা হচ্ছে হ্যাবার্সিয়ান নালী। প্রতিটি হ্যাবার্সিয়ান নালী নালী ও একে বেষ্টনকারী ল্যামেলির সমন্বয়ে একটি হ্যাবার্সিয়ান তন্ত্র গড়ে ওঠে। প্রতিটি ল্যামেলায় ল্যাকুনা নামে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর পাওয়া যায়। এই যে যেখানে যে অস্থিকোষগুলো আছে সেগুলোর নামই হচ্ছে ল্যাকুনা। এটা হচ্ছে একটা ল্যাকুনা, এটা একটা ল্যাকুনা, এটা একটা ল্যাকুনা। এর মধ্যে ল্যাকুনা ছিল, ল্যাকুনার মধ্যে অস্থিকোষগুলো বসে আছে। প্রতিটি ল্যাকুনার চারদিক থেকে কতগুলো নালিকা বের হয়ে এদেরকে বলা হয় ক্যানালিকুলি। ক্যানালিকুলি তাহলে কোনগুলো? ক্যানালিকুলি হচ্ছে এই যে এগুলো,
এই যে ল্যাকুনার যে অস্থিকোষটা বসে আছে তার এই যে ছোটো 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 হাত পা বের হয়েছে মাকড়সার ওই যে পায়ের মতো বা মাকড়সার জালের মতো, সেগুলো হচ্ছে ক্যানালিকুলি। এদের নালিকার মধ্যে একটি হ্যাবার্সিয়ান তন্ত্রে ভিন্ন ল্যাকুনা পরস্পরের যোগাযোগ রক্ষা করে। অস্থির অভ্যন্তরে হ্যাবার্সিয়ান নালীগুলো পরস্পরের আড়াআড়ি নালীতে যুক্ত থাকে, এসব নালীকে বলে ভকম্যানস নালী। তাহলে ভকম্যানস নালী কোনটা? এই যে হ্যাবার্সিয়ান নালী এর মধ্যে যে আড়াআড়ি যুক্ত হ্যাবার্সিয়ান নালী এবং আড়াআড়ি যুক্ত হ্যাবার্সিয়ান নালী আড়াআড়ি যুক্ত, এটা হচ্ছে ভকম্যানস নালী। ভকম্যানস নালী এগুলো হচ্ছে ভকম্যানস নালী। তো হ্যাবার্সিয়ান তন্ত্রসমূহের অন্তর্বর্তী স্থানে কঠিন ম্যাট্রিক্স এবং অস্টিওসাইট অবস্থিত থাকে, অস্থি সুদৃঢ় করে। অস্থির কেন্দ্রস্থলে যে গহ্বর থাকে তার নাম হচ্ছে মজ্জা গহ্বর। গহ্বরটি লাল এবং হলুদ মজ্জায় পূর্ণ থাকে। এখন লাল মজ্জাটা যেটা, সেটা অ্যাক্টিভ, সেটা হচ্ছে আমাদের রক্তকোষ তৈরি করে, রেটিকুলার এন্ডোথেলিয়াল সেল সিস্টেম করে, মানে আমাদের বোন ম্যারো যা যা কাজ তাই করবে। আর হলুদ অস্থি মজ্জা কী করবে? হলুদ বোন ম্যারো যেটা, সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে অ্যাডিপোজ টিস্যু সঞ্চয় থাকবে এবং সেটা পরবর্তীতে এটা বডির বিভিন্ন সময় ফ্যাটটা সরবরাহ করবে আর কি। ফিমার এবং হিউমেরাসে এই ধরনের অস্থি থাকবে। এই যে হিউমেরাসে যে কালো কালারের যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কম্প্যাক্ট বোনস, আর এই যে বাদামি কালারের যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্যানসেলাস বা ট্র্যাবেকুলার অস্থি বা স্পঞ্জি অস্থি। আচ্ছা, স্পঞ্জি অস্থি সম্পর্কে আমরা এখন পড়ি। স্পঞ্জি অস্থি হচ্ছে যাদের এই যে হ্যাবার্সিয়ান সিস্টেমটা অত কম্প্যাক্ট থাকবে না, বা হ্যাবার্সিয়ান সিস্টেমটা এরকম ডেভেলপ থাকবে না, এত থাকবে না, হ্যাবার্সিয়ান সিস্টেম খুব কম থাকবে বা থাকবেই না। নিরেট অস্থির অভ্যন্তরে বিদ্যমান স্পঞ্জি অস্থি অপেক্ষা হালকা, অসংখ্য কুটিরযুক্ত স্পঞ্জের মতো। এসব অস্থির গঠন স্পঞ্জ ও মৌচাকের মতো বলে এদেরকে বলা হয় ক্যানসেলাস বা ট্র্যাবেকুলার অস্থি। মানবদের কঙ্কালতন্ত্রের মোট ওজনের প্রায় 20%ই হচ্ছে স্পঞ্জি অস্থি। স্পঞ্জি অস্থির গঠনিক এবং কার্যকরী এককে বলা হয় ট্র্যাবেকুলা, যা ল্যামেলি, অস্টিওসাইট, ল্যাকুনি, ক্যানালিকুলির সমন্বয়ে গঠিত। তাহলে এই ট্র্যাবেকুলার মধ্যে কী থাকবে? ল্যামেলি থাকবে, যে লেয়ারগুলো থাকবে, এখন 5 থেকে 15টা লেয়ার এত থাকবে না, কম থাকবে। অস্টিওসাইট থাকবে, পরিণত অস্থিকোষ থাকবে, ল্যাকুনি থাকবে, হ্যাঁ ল্যাকুনি, অস্থিকোষগুলো যেখানে থাকবে সেই জায়গাটার নাম হচ্ছে ল্যাকুনি, এবং ক্যানালিকুলির মাধ্যমে একজন আরেকজনের সাথে কানেকশন রক্ষা করবে। ট্র্যাবেকুলার সমূহ মধ্যবর্তী স্থান লোহিত অস্থিমজ্জা দ্বারা পূর্ণ থাকে, তাই অস্থি আবরণ হচ্ছে পেরিঅস্টিয়াম থেকে, তাহলে অস্থি আবরণ পেরিঅস্টিয়াম থেকে রক্তনালী ট্র্যাবেকুলাতে প্রবেশ করে অস্থির কোষসমূহকে পুষ্টি সরবরাহ করে। তাহলে অস্থি আবরণ যে পেরিঅস্টিয়াম, সেটা কোথা থেকে পুষ্টি পাচ্ছে? রক্তনালিকা ট্র্যাবেকুলাতে যখন প্রবেশ করছে তখন অস্থিকোষগুলো পুষ্টি পাচ্ছে। স্পঞ্জি অস্থিতে ক্যালসিয়াম লবণের পরিমাণ কম থাকে। স্পঞ্জি যে অস্থিটা, সেখানে ক্যালসিয়াম লবণের পরিমাণ কম থাকে, এই জন্য কী থাকে? জায়গায় জায়গায় স্পঞ্জের মতো ফাঁপা থাকে। আচ্ছা, এতে হ্যাবার্সিয়ান তন্ত্র থাকবে না, অবশ্যই জানা কথা। কম্প্যাক্ট বোনসে হ্যাবার্সিয়ান সিস্টেম থাকে, আর হচ্ছে স্পঞ্জি বোনসে হ্যাবার্সিয়ান সিস্টেম থাকে না। স্তন্যপায়ীদের কোথায় কোথায় স্পঞ্জি বোনস আমরা পাই? যেমন আমাদের করটিকাতে থাকে, তারপর চ্যাপ্টা আমাদের হাড়গুলোতে থাকে, বৃহৎ অস্থির প্রান্তভাগে থাকে, যেখানে আছে বৃহৎ অস্থির প্রান্তভাগ এখানে আছে, হ্যাঁ প্রান্তভাগে আছে, এবং পাখিদের সকল অস্থি হচ্ছে স্পঞ্জি অস্থি। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পাখিদের সকল অস্থি হচ্ছে স্পঞ্জি ধরনের। শিশুদের সকল অস্থি, আর পাখিদের সকল অস্থি হচ্ছে স্পঞ্জি প্রকৃতির, মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা নিরেট অস্থি স্পঞ্জ অস্থির পার্থক্য দেখব। হ্যাবার্সিয়ান তন্ত্র নামক এককে গঠিত আমরা নিরেট অস্থিতে হ্যাবার্সিয়ান সিস্টেম দেখতে পাবো ডেভেলপ, আর স্পঞ্জ অস্থিতে হ্যাবার্সিয়ান সিস্টেম থাকবে না। কি থাকবে তাহলে? ট্র্যাবেকুলি বা ট্র্যাবেকুলা থাকবে। নিরেট অস্থি একটু টাইপে ভারী, কারণ এটা বেশি পুরু, বেশি ভারী, ঘন, ভারী এবং মজবুত। আর স্পঞ্জ অস্থি পাতলা, হালকা, অসংখ্য কুঠিরযুক্ত স্পঞ্জের মতো। নিরেট অস্থি সেটা অস্থির বাইরের প্রধান স্তর গঠন করে, অস্থির বাইরের যে প্রধান স্তরটা সেটা গঠন করে, আর স্পঞ্জ অস্থি নিরেট অস্থির ভিতরে অবস্থান করবে। নিরেট অস্থি হচ্ছে মানবদেহের মোট ওজনের প্রায় 80% হচ্ছে নিরেট অস্থি, আর 20% হচ্ছে স্পঞ্জ অস্থি। নিরেট অস্থি কোথায় থাকবে? ফিমার এবং হিউমেরাসে এই ধরনের অস্থি, চারপাশে যেটা কালো অংশটা দেখালাম সেটা হচ্ছে ফিমার এবং হিউমেরাসের বাইরে যেটা, সেটা হচ্ছে নিরেট অস্থি। আর স্পঞ্জ অস্থি কি? স্তন্যপায়ীদের করটিকাতে থাকবে, তারপরে চ্যাপ্টা হাড়ে থাকবে, বৃহৎ অস্থির প্রান্তভাগে থাকবে, যেমন আমরা ফিমারের প্রান্তে দেখলাম, পাখিদের সকল অস্থি, তারপরে বাচ্চাদের সকল অস্থি, হ্যাঁ সেগুলো হচ্ছে স্পঞ্জ অস্থি। অস্থির কাজ কি? অস্থির অনেক ধরনের কাজ আছে, যেমন অস্থি দেহকে দৃঢ় করে, মজবুত স্থাপত্য কাঠামো গঠন করে, দেহকে নির্দিষ্ট আকার আকৃতি দিবে। অস্থি ছাড়া আমাদের শরীর একটা মাংসপিণ্ডের মতন মনে হতো, তাই না? দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হচ্ছে আমাদের মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড, সুষুম্নাকাণ্ড ইত্যাদি অস্থি নির্মিত কঙ্কাল দ্বারা সুরক্ষিত থাকে, চারপাশকে ঘিরে রাখে, এগুলোকে প্রোটেকশন দেয়। দেহের অধিকাংশ পেশি, লিগামেন্ট, টেন্ডন এগুলো অস্থির মাধ্যমে যুক্ত থাকে, বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটায়, আমরা নড়াচড়া করতে পারি। অস্থি সন্ধি গঠন এবং পেশির সাথে সমন্বয় দ্বারা অস্থি নির্মিত কঙ্কালতন্ত্রে প্রাণীর চলনে প্রধান ভূমিকা পালন করে। অস্থি সন্ধি এবং অস্থি নির্মিত পেশির সাথে অস্থি যুক্ত হয়ে আমরা কঙ্কালতন্ত্র গঠিত হয় এবং প্রাণী চলাফেরা করতে পারে। অস্থির ভিতরে অবস্থিত লোহিত অস্থিমজ্জা যেটা আছে, রেড বোন ম্যারো যেটা, আমরা জানি বোন ম্যারো দুই রকম, রেড বোন ম্যারো আর ইয়েলো বোন ম্যারো। রেড বোন মধ্যে প্রতিনিয়ত লোহিত রক্তনিকা সৃষ্টি হচ্ছে, পিত অস্থিমজ্জা যেটা ইয়েলো বোন ম্যারো, সেখান থেকে সঞ্চিত চর্বি আধার হিসেবে কাজ করছে, চর্বি যখন ঘাটতি হবে তখন এখান থেকে ব্যবহার হয়ে যাবে। তারপরে আমরা জানি অস্থির মধ্যে বিভিন্ন খনিজ লবণ সঞ্চয় থাকে, ক্যালসিয়াম লবণ, পটাশিয়াম লবণ, ফসফরাস লবণ, হ্যাঁ সমস্ত অস্থিতে সঞ্চিত আছে, যখন এগুলো রক্তে দরকার তখন এখান থেকে ভেঙে চলে আসবে।
কঙ্কালতন্ত্রের সবচেয়ে আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বোনসে ক্যালসিয়াম জমা হলো, ফসফরাস জমা হলো, পটাশিয়াম জমা হলো, হ্যাঁ, তো এগুলো যখন শরীরের প্রয়োজন তখন কিভাবে আসবে? ওই যে আমরা পড়ছিলাম যে অস্থির মধ্যে একটা ম্যাক্রোফেজ থাকে, নাম কি? অস্থির ম্যাক্রোফেজের নাম অস্টিওক্লাস্ট। এই অস্টিওক্লাস্টটা যখন শরীরে রক্তে ক্যালসিয়ামের অভাব দেখা দেবে তখন এই অস্টিওক্লাস্টটা বোনস থেকে ক্যালসিয়ামকে খাবে, খেয়ে 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 বোনস থেকে ক্যালসিয়ামটা রক্তে ছোটো ছোটো টুকরা করে ওটা রক্তে বের করে দেবে, রক্তে মুক্ত করে দেবে, তখন রক্ত ক্যালসিয়াম পাবে। আবার যখন শরীরে ক্যালসিয়াম মানে রক্তে ব্লাডে আমি যখন খাবারের মাধ্যমে ক্যালসিয়াম বেশি নেব তখন ওই ক্যালসিয়ামটা আবার আস্তে 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 বোনের মধ্যে জমা করবে। তো বোনসে জমা করবে কে? বোনসে জমা করবে হচ্ছে অস্টিওসাইট, আর বোনস থেকে খেয়ে রক্তে নিয়ে যাবে কে? রক্তে নিয়ে যাবে অস্টিওক্লাস্ট। বোঝা গেল? তো এটা দুই ধরনের প্রসেস, একটা হচ্ছে বোন ডিপোজিশন, একটা হচ্ছে বোন রিজর্পশন। এটা তো এখানে লাগবে না, এটা আমরা মেডিকেলে পড়ছি। বোন ডিপোজিশন আর বোন রিজর্পশন। ডিপোজিশন মানে কি? জমা করা, যেমন আমরা বলি ব্যাংকে টাকা ডিপোজিট করলাম, তাই না? তো বোন ডিপোজিশন মানে হচ্ছে রক্ত থেকে বোনসটা নিয়ে 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 বোনস রক্ত থেকে বোনসের যে ক্যালসিয়ামের উপাদানগুলো, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, এগুলো নিয়ে উপাদানগুলো নিয়ে নিয়ে বোনসে জমা করবে। এটা হচ্ছে বোন ডিপোজিশন, বোন জমা করছে। আর বোনস থেকে অস্টিওক্লাস্ট খেয়ে 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 এটা রক্তে নিয়ে যাবে যখন, সেটাকে আমরা বলবো বোন রিজর্পশন। হ্যাঁ, ডিজলভ টাইপের হয়ে যাচ্ছে, হ্যাঁ, বোন এই জন্য রিজর্পশন। রিজর্ভ মানে কিন্তু রিজার্ভ না, এটা মনে রাখতে হবে। বোন রিজর্পশন মানে আস্তে আস্তে ক্ষয়ে যাবে, ক্ষয়ে রক্তে যাবে, রক্তের চাহিদা পূরণ করবে। আচ্ছা, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস জাতীয় লবণ অস্থিতে সঞ্চিত থাকে। কঙ্কালতন্ত্রের সবচেয়ে ছোট অস্থি আমাদের অন্তঃকর্ণে যে ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস, এগুলো হচ্ছে শ্রবণ প্রক্রিয়া অংশগ্রহণ করে, তার মানে বোনস শুনতেও সাহায্য করে। এরপর আমরা পড়বো কোমলাস্থি বা তরুণাস্থি, তাই না? তরুণাস্থি বা কার্টিলেজ। তরুণাস্থি জিনিসটা কি? তরুণাস্থির ম্যাট্রিক্স বা মাতৃকা কী দিয়ে তৈরি? কন্ড্রেইন। আর অস্থির মাতৃকা অসেইন বা সেইন, তাই না? মনে রাখতে হবে তরুণাস্থির মাতৃকা কন্ড্রেইন নামে এক ধরনের অর্ধকঠিন স্থিতিস্থাপক পদার্থ গঠিত। কন্ড্রেইন, কন্ড্রোমিউকয়েড এবং কন্ড্রোঅ্যালবিনয়েড। তাহলে তরুণাস্থির মাতৃকা হচ্ছে কন্ড্রেইন, অ্যান্ড কন্ড্রেইন আবার দুইটা জিনিস দিয়ে তৈরি। কন্ড্রেইন ইজ ইকুয়াল টু কন্ড্রোমিউকয়েড প্লাস কন্ড্রোঅ্যালবিনয়েড, দুই ধরনের প্রোটিনে গঠিত। এরা কি? এরা হচ্ছে প্রোটিন। তরুণাস্থির কোষকে বলা হয় কন্ড্রোসাইট। আমরা বললাম অস্থিকোষকে বলে, পরিণত অস্থিকোষকে বলে অস্টিওসাইট, আর অপরিণত অস্থিকোষকে বলে অস্টিওব্লাস্ট। আর অস্থির মধ্যে যে ম্যাক্রোফেজটা থাকে সেটাকে আমরা বলি অস্টিওক্লাস্ট। আর অপরিণত অস্থিকোষকে আমরা বলি অস্টিওব্লাস্ট, আর পূর্ণাঙ্গ অস্থিকোষকে বলি অস্টিওসাইট। এরকম তরুণাস্থি কোষকে আমরা বলি কন্ড্রোসাইট। ম্যাট্রিক্সে ইতস্তত বিক্ষিপ্ত কিছু গহ্বর দেখা যায়, প্রত্যেকটি গহ্বর ল্যাকুনা নামে পরিচিত। এদের ছোটো ছোটো বিভিন্ন গহ্বর দেখা যায় তরুণাস্থির মধ্যে, সেটাকে আমরা বলবো ল্যাকুনা। প্রতিটি ল্যাকুনাতে এক বা একাধিক কন্ড্রোসাইট বহন করে। প্রত্যেকটা ল্যাকুনাতে একটা কন্ড্রোসাইট থাকে বা একাধিক কন্ড্রোসাইট থাকে। আচ্ছা, এখানে আমরা অস্থিকোষে দেখছিলাম না যে অস্থিকোষের জায়গায় জায়গায় কিছু গর্তের মতো থাকে, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় ল্যাকুনা। এরকম তরুণাস্থি কোষেও এরকম ছোটো ছোটো ল্যাকুনা থাকবে। ল্যাকুনার মধ্যে গহ্বর থাকবে, গহ্বরের মধ্যে একটা বা দুইটা, এক বা একাধিক কন্ড্রোসাইট বহন করবে, মানে ওই যে তরুণাস্থি কোষ থাকবে। ল্যাকুনাগুলো তরলে পূর্ণ থাকে। পেরিকন্ড্রিয়াম নামক রক্তনালী সমৃদ্ধ তন্তুময় আবরণে তরুণাস্থি আবৃত থাকে। তাহলে অস্থি যেরকম পেরিঅস্ট্রিয়াম দিয়ে আবৃত ছিল, এরকম তরুণাস্থিও পেরিকন্ড্রিয়াম নামক একটা রক্তনালী সমৃদ্ধ তন্তুময় আবরণেতে তরুণাস্থি আবৃত থাকবে। আবরণীয় মাতৃকা ভেদ্য বলে তরুণাস্থি টিস্যুতে রক্তনালীর প্রয়োজন হয় না। এর যেহেতু আবরণী আছে এবং মাতৃকা ভেদ্য বলে সহজে আদান প্রদান করতে পারে বিভিন্ন জিনিসপত্র, এই জন্য তরুণাস্থি টিস্যুতে রক্তনালীর প্রয়োজন হয় না। রক্তের পণ্যসমূহ ব্যাপনের মাধ্যমে ডিরেক্ট ডিফিউশনের মাধ্যমে কোষে প্রবেশ করতে সক্ষম। তরুণাস্থির কী কাজ আছে? তরুণাস্থির শরীরে যে আছে এটা তো অবশ্যই কিছু কাজ আছে। অবশ্যই কী কাজ? ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যের জন্য অন্যান্য টিস্যু অপেক্ষা অনেক বেশি চাপ এবং টান সহ্য করতে পারে। এসব জায়গায় অনেক বেশি চাপ পড়ে এবং অনেক বেশি টান পড়ে, যেমন আমাদের কানে অনেক চাপ পড়তে পারে, আমরা যখন ঘুমাই তখন চাপ পড়ে, টান পড়ে। তো এটা হচ্ছে যেন না ভেঙে যায়, এই জন্য এখানে আমাদের কী আছে? তরুণাস্থি আছে। অনেক বেশি চাপ সহ্য করতে পারবে, টান সহ্য করতে পারবে, টেনশন সহ্য করতে পারবে। তারপরে আমাদের নাক, হ্যাঁ, তো এইসব জায়গাতে। তারপরে আমাদের বুকের পাঁজরে হচ্ছে রিবের সাথে যে কোর্সাল কার্টিলেজ আছে, এরপর স্টার্নামের সাথে যুক্ত হয় সেটা। হ্যাঁ, চাপ টান যেখানে যেখানে দরকার সেখানে হচ্ছে আমাদের তরুণাস্থি আছে। এরা অতিরিক্ত চাপ এবং টান সহ্য করতে পারে। তারপরে আর কী কাজ? এরা বিভিন্ন অঙ্গের আকৃতি দান করে। হাড্ডির সাথে এরা যুক্ত হয়ে আকৃতি আমাদের দেয়, বোনসের সাথে জয়েন্ট ফর্মেশন করে এরা আকৃতি দেবে। অস্থিসন্ধিতে অবস্থান করে অস্থিসন্ধির প্রান্তভাগকে ঘর্ষণ হাতে রক্ষা করে। এরা বোনসের একদম মাথায় থাকে, যেখানে দুই অস্থিসন্ধির মাথায় থাকে, যার ফলে এরা যখন মুভমেন্ট করবে তখন যে ঘষা লাগবে, ঘষার সময় যেন ক্ষয়ে না যায়, বোনসটা যেন ক্ষয়ে না যায়, এই জন্য ঘর্ষণের হাত থেকে রক্ষা করবে প্রান্তভাগকে, অস্থির প্রান্তভাগকে ঘর্ষণের হাতে রক্ষা করে। এছাড়াও কী করে? মেরুর প্রাণীদের ভ্রূণীয় কঙ্কাল এবং কন্ড্রিকটিস প্রাণীদের মাছের অন্তঃকঙ্কাল গঠন করে। আমাদের ভ্রূণীয় কঙ্কালের সময় আমাদের কী ছিল? নটোকট কি? অনেকটা তরুণাস্থিময়, তাই না? এরপর কন্ড্রিকটিস হচ্ছে, আমরা জানি কন্ড্রিকটিস হচ্ছে তরুণাস্থিময় মাছ।
পরবর্তীতে তরুণাস্থি থেকে যায়, যেমন হাঙর, এদের অন্তঃকঙ্কালটা তরুণাস্থিময়, তাহলে এদের অন্তঃকঙ্কাল তৈরি করতে হেল্প করছে। তরুণাস্থির প্রকারভেদ, তরুণাস্থি কয় ধরনের? তরুণাস্থি হচ্ছে মেনলি 4 ধরনের। তো একটা হচ্ছে তরুণাস্থি কিসের উপর 4 ধরনের? তরুণাস্থির গঠনের উপর ভিত্তি করে, কেমন গঠন সেটার উপর ভিত্তি করে 4 ধরনের তরুণাস্থি পাওয়া যায়। একটা হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি মানে কি? এরা হচ্ছে দেখতে স্বচ্ছ হতে পারে অথবা সামান্য একটু নীল নীল ভাব থাকতে পারে, নমনীয় হতে পারে বা তন্তুবিহীন, এদের কোনো তন্তু থাকবে না। স্তন্যপায়ীদের নাক, শ্বাসনালী, স্বরযন্ত্র, এদের স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি থাকবে। কোথায় থাকবে? নাকে থাকবে, শ্বাসনালীতে থাকবে, স্বরযন্ত্রতে থাকবে, এবং ব্যাঙ এবং হাঙরের ভ্রূণে থাকবে। ব্যাঙে এবং হাঙরের ভ্রূণে এদের প্রচুর পরিমাণে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি পাওয়া যায়। ব্যাঙ এবং হাঙরের ভ্রূণে নাক, শ্বাসনালী এবং স্বরযন্ত্র, মানুষের নাক, শ্বাসনালী এবং স্বরযন্ত্র। এরপর স্থিতিস্থাপক বা পিত্ততন্তুময়। স্থিতিস্থাপক মানে পিত্ততন্তু, পিত্ততন্তু মানে পিত কালার মানে হলদে সবুজ কালার, আমাদের পিত্তর কালার যেরকম হলদে সবুজ সেরকম কালার। এর ম্যাট্রিক্স স্বচ্ছ, অস্বচ্ছ এবং হালকা হলুদ বর্ণের। হালকা হলুদ মানে হলুদ সবুজ, হ্যাঁ, তন্তুময় তরুণাস্থি। ম্যাট্রিক্সে স্থিতিস্থাপক পিত্ততন্তু ছড়ানো থাকে, এখানে তন্তু থাকবে এবং সেটা পিত কালারের, বাইরের দিকের তুলনায় ভিতরের দিকের অপেক্ষাকৃত ঘন, বাইরের দিকের থেকে ভিতরের দিকটা একটু বেশি ঘনভাবে অপেক্ষাকৃত ঘন বিন্যস্ত। বহিকর্ণে কি থাকবে? বহিকর্ণ বা পিনা, এক্সটার্নাল এয়ার। এরপর ইউস্টেশিয়ান নালী এবং এপিগ্লোটিস। ই ই ই ই ই ই ট্রিপলি। ই হচ্ছে এক্সটার্নাল এয়ার বা পিনা, ই ইজ ইকাল টু ইউস্টেশিয়ান নালী, ইজ ইকাল টু এপিগ্লোটিস। এই তরুণাস্থি পাওয়া যায়। স্থিতিস্থাপক বা ইলাস্টিক, ই ফর ইলাস্টিক। এটা মনে রাখতে হবে, এটা সবচেয়ে বেশি দেয় শ্বেততন্তুময় তরুণাস্থি। শ্বেততন্তু মানে যে তরুণাস্থিগুলো সাদা কালারের, এগুলো আমাদের সাধারণত আমাদের বডির মিড লাইন বরাবর যেসব জয়েন্ট থাকে সেখানে থাকে, যেমন সিমফাইসিস মেন্টিস, সিমফাইসিস পিউবিস, তারপর হচ্ছে ইন্টারভার্টিব্রাল, তার যেমন হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এগুলোতে থাকে হচ্ছে সিমফাইসিস, মানে এদের এগুলোতে যে তরুণাস্থিগুলো থাকে সেগুলোকে বলে সিমফাইসিস। তো সিমফাইসিস হচ্ছে শ্বেততন্তুময় তরুণাস্থি বা হোয়াইট ফাইব্রাস টিস্যু। অবশ্যই প্রচুর পরিমাণে থাকবে। ম্যাট্রিক্সে প্রচুর সাদা বর্ণের স্থিতিস্থাপক কোলাজেন নির্মিত তন্তু সমান্তরালে বিন্যস্ত থাকবে বিশেষ কয়েকটি সন্ধিতে, যেমন দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে, মানে আন্তঃকশেরুকার চাকতি বা ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এখানে থাকবে হচ্ছে শ্বেততন্তুময় তরুণাস্থি। চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি। চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি মানে কি? যে ক্ষেত্রে ম্যাট্রিক্সে এখানে আমরা জানি তরুণাস্থি সাধারণত ক্যালসিয়াম জমা হয় না, কিন্তু এক্ষেত্রে চুনময় বা ক্যালসিফাইড যে তরুণাস্থিতে এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট জমা থাকবে, ফলে অনেকটা অস্থির মতো শক্তরূপ হবে। হিউমেরাস এবং ফিমারের মস্তকে এই ধরনের তরুণাস্থি দেখতে পাওয়া যায়। হিউমেরাসের মস্তকে বা আমরা দেখতে পাই সাধারণত, ফিমারের মস্তকে সাধারণত দেখতে পাই। তরুণাস্থি এবং অস্থির মধ্যে পার্থক্য কী? তরুণাস্থি হচ্ছে অস্থির সংযোগস্থলে থাকবে, অস্থির সংযোগস্থলে থাকবে, পশুকার শেষ প্রান্তে থাকবে, নাসিকা, কর্ণছত্র, স্বরযন্ত্র ইত্যাদি জায়গায় থাকবে। অস্থি হচ্ছে দেহের অন্তঃকঙ্কাল রূপে কাজ করবে। তরুণাস্থি দেখতে কেমন? তরুণাস্থির গঠন, তরুণাস্থি হচ্ছে অকঠিন, নমনীয়, স্থিতিস্থাপক এবং বিভিন্ন কোষ এবং তন্তু নিয়ে গঠিত। আর অস্থি কঠিন, অনমনীয়, অস্থিতিস্থাপক এবং বিভিন্ন ধরনের অস্থিকোষ নিয়ে গঠিত, তাই না? তরুণাস্থির ম্যাট্রিক্সে কী থাকে? তরুণাস্থির ম্যাট্রিক্স থাকে কন্ড্রেইন। আর অস্থির ম্যাট্রিক্সে কী থাকবে? জৈব পদার্থের মধ্যে থাকবে কোলাজেন তন্তু, মিউকোপলিস্যাকারাইড, অজৈব পদার্থের মধ্যে থাকবে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট ইত্যাদি। এই তো। আর তরুণাস্থির গঠনটা অনেকটা গোল কালার বা ডিম্বাকার, আমরা গোল বা ডিম্বাকার দেখতে পাই। আর অস্থির গঠন অনেকটা মাকড়সার জালের মতো, স্পেসিফিক মাকড়সার জালের মতো হ্যাবারসিয়ান সিস্টেম থাকবে। আবরণ, তরুণাস্থির আবরণকে বলা হয় পেরিকন্ড্রিয়াম, আবরণ দিয়ে আবৃত থাকে। আর অস্থির আবরণকে বলা হয় পেরিঅস্টিয়াম। হ্যাবারসিয়ান তন্ত্র তরুণাস্থিতে সাধারণত থাকে না, আর অস্থিতে হ্যাবারসিয়ান তন্ত্র থাকবে। কাজ কি? তরুণাস্থির কাজ হচ্ছে দেহের আকৃতি দান, তরুণাস্থি দেহের আকৃতি দিবে, ঋজুতা দিবে, মানে সংকোচন পোষণ করার একটা ক্ষমতা দিবে, অস্থি গঠন, যেখানে অতিরিক্ত বেশি চাপ এবং প্রেশার পড়ে সেটা কন্ট্রোল করার চেষ্টা করবে, অস্থি গঠন করতে হেল্প করবে, অস্থি সংযোজক অংশকে দৃঢ় এবং স্থিতিস্থাপক করতে সহায়তা করবে। আর অস্থির কাজ কি? অস্থির কাজ দেহের কাঠামো দিবে, তারপর নির্দিষ্ট আকৃতি দিবে, ভার বহন করবে, দেহযন্ত্রের সুরক্ষা দিবে, রক্তনিক উৎপাদনে সহায়তা করবে। এই তো। আচ্ছা, এরপরে আমরা ব্যবহারিক অংশে এখানে দেখব। ব্যবহারিক অংশে আমরা তেমন দেখার কিছু নেই, দেখতে হবে যেমন হচ্ছে মানুষের করটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফ্রন্টাল, প্যারাটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্পাইনাল, এথময়েড। তো করটির মধ্যে কি শুধু কর্টিকা থাকবে? না, তাহলে মুখমণ্ডলস্থ থাকবে, কর্নাসি থাকবে, হাইওয়েড থাকবে, তাই না? তাহলে করটির এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে করটিকার অস্থি দেখতে পাচ্ছি, মুখমণ্ডলস্থ দেখতে পাচ্ছি, কর্নাসি দেখতে পাচ্ছি না, হাইওয়েডও দেখতে পাচ্ছি না, এগুলো ভিতরের দিকে থাকবে। আচ্ছা, করটির পেছনে এবং নিচে কার সাথে যুক্ত হবে? অ্যাটলাসের সাথে যুক্ত হবে, তাই না? তো সবচেয়ে পিছের হাড্ডিটার নাম কি? অক্সিপিটাল। তো অক্সিপিটালে একটা বড় ছিদ্রপথ থাকে, সেটাকে বলা হয় মহাবিবর বা
ফোরামেন ম্যাগনাম, এটা মনে রাখতে হবে। করোটির সাথে ফোরামেন ম্যাগনাম আছে, অক্সিপিটাল বোনসের সাথে আছে। করোটিকার অস্থিগুলোর নাম ফ্রন্টাল, প্যাটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্পাইনাল এবং এথোময়েড। মানুষের ম্যান্ডিবল বা নিম্ন চোয়াল, নিম্ন চোয়াল দেখতে কেমন? এটি সর্ববৃহৎ চোয়াল গঠনকারী, করোটির নিম্ন চোয়াল গঠনকারী সর্ববৃহৎ মজবুত এবং অযুগ্ম অস্থি। এটা অযুগ্ম অস্থি মানে একটা সিঙ্গেল। দুইটা, যদিও দুইটা র্যামই থাকে, দুইটা পার্ট থাকে। এর ইউ আকৃতির মূলদেহ থাকে বা র্যামাস, এবং দুইটা চওড়া কি থাকবে? র্যামই থাকবে। বহুবচনে র্যামি এবং একবচনে র্যামাস। এদের মূল দেহে কিছু বেস থাকবে এবং অ্যালভেলার প্রসেস থাকবে। বেস কি? বেস হচ্ছে এই যে অংশটা, এই হচ্ছে বেস। আর অ্যালভেলার প্রসেস মানে যেখানে দাঁত যুক্ত হয়ে আছে সেটাকে অ্যালভেলার প্রসেস বলা হয়। অ্যালভেলার প্রসেস। এই অ্যালভেলাস কিন্তু আমাদের লাংসের লাংসের অ্যালভেলাস না, এটা মনে রাখতে হবে। বেজ হচ্ছে ম্যান্ডিবুলের গোড়া, আর হচ্ছে যেখানে অ্যালভেলার মানে দাঁতগুলো বসে আছে সেটাকে আমরা বলবো অ্যালভেলার প্রসেস। অ্যালভেলার প্রসেসে দাঁতের গোড়া পতিত থাকে। প্রতিটি র্যামাস হাতলের মতো অংশ, এতে করোনয়েড এবং কন্ডালয়েড নামক দুটি প্রবোধক রয়েছে। তাহলে এই যে আমাদের ম্যান্ডিবল দুইটা প্রসেস, একটা হচ্ছে করোনয়েড প্রসেস, একটা হচ্ছে কন্ডাইলয়েড প্রসেস। কন্ডাইলয়েড প্রসেস একটু মোটা আর করোনয়েড প্রসেস একটু চিকন। করোনয়েড প্রসেসটা সামনের দিকে থাকবে, কন্ডাইলয়েড প্রসেসটা পেছনের দিকে থাকবে। তো দুটো প্রসেস থাকবে, একটা হচ্ছে করোনয়েড প্রবর্ধক, একটা হচ্ছে কন্ডাইলয়েড প্রবর্ধক, এবং একটা ম্যান্ডিবুলার ছিদ্র থাকবে। ম্যান্ডিবুলার ছিদ্র থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি হাইওয়েড এরকম, হাইওয়েড অনেকটা যে ম্যান্ডিবুলার মতোই, কিন্তু এখানে যেরকম দুইটা প্রসেস ছিল, করোনয়েড প্রসেস এবং কন্ডালয়েড প্রসেস, সেই জায়গায় এখানে ছোটো কনুয়া থাকবে, বড় কনুয়া থাকবে, হাইওয়েড বডি থাকবে এবং একটা লিগামেন্টের মধ্যে যুক্ত থাকবে, সেটার নাম হচ্ছে স্টাইলো হাইওয়েড লিগামেন্ট। জায়গাটা কনুয়া নামে পরিচিত। আচ্ছা, এই তো। আচ্ছা, এরপরে আমরা দেখব সার্ভাইকাল বা অ্যাটলাসটা আমাদের অ্যাটলাস কার সাথে যুক্ত থাকে? অক্সিপিটালের ওই যে একটা অক্সিপিটালে এরকম একটা ফ্যাসেট থাকে। অক্সিপিটাল অ্যাটলাসে আছে সুপার আর্টিকুলার ফ্যাসেট, এরকম অক্সিপিটাল আছে ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেট, দুটো যুক্ত হয় দিয়ে আমাদের মাথাকে ধরে রাখে। যেহেতু এটা হচ্ছে অ্যাটলাসের নামটা আসছে গ্রিক দেবতা অ্যাটলাসের নাম অনুসারে। ধারণা গ্রিক মিথোলজি অনুযায়ী অ্যাটলাস হচ্ছে পৃথিবীকে হাতে ধরে আছে, বা অনেকে বলে মাথায় করে নিয়ে পৃথিবীকে ধরে আছে। যেহেতু অ্যাটলাস পৃথিবী ধরে আছে, অনেকটা গোল ফুটবলের মতো পৃথিবী, সেই হিসাবে এই যে অ্যাটলাস আমাদের মাথাটাও অনেকটা ফুটবলের মতো, এই জন্য এর নাম দেওয়া হয়েছে অ্যাটলাস, যেহেতু আমাদের মাথাকে ধরে রাখে অ্যাটলাস। যে প্রথম সার্ভাইকাল ভার্টিব্রার নাম হচ্ছে অ্যাটলাস, এটা মনে রাখতে হবে। প্রথম সার্ভাইকাল ভার্টিব্রার নাম অ্যাটলাস, দ্বিতীয় সার্ভাইকাল ভার্টিব্রার নাম অ্যাক্সিস, আর 1, 2 আর 7 নাম্বার সার্ভাইকাল ভার্টিব্রার নাম হচ্ছে ভার্টিব্রা প্রমিনেন্স, এটা মনে রাখতে হবে। সপ্তম, প্রথম এবং দ্বিতীয়। প্রথম ভার্টিব্রাটা দেখতে কেমন? আমরা দেখতে পাচ্ছি মোটামুটি গোল আংটির মতো, এর ভার্টিব্রাল বডি দেখতে পাচ্ছি না, এবং পুরাটাই আর্টস, একটা আংটির মতো দেখতে, আংটির মতো। এর হচ্ছে সেন্ট্রাম নাই, সেন্ট্রাম মানে বডি, এবং স্পাইনাস প্রসেস আমরা দেখতে পাচ্ছি না, সেন্ট্রাম নাই, স্পাইনাস প্রসেস দেখতে পাচ্ছি না। সামান্য একটা অংশ থাকতে পারে, সেটা রুডিমেন্টারি মানে হচ্ছে কুড়ির মতো করে আছে। তাহলে সেন্ট্রামও নাই এবং স্পাইনাস প্রসেসও নাই। ভার্টিব্রাল ফোরামেন দেখতে পাচ্ছি বেশ বড়, যেহেতু এখানে স্পাইনাল কর্ড ঢুকে যাবে, তার মানে ভার্টিব্রাল ফোরামেনটা বেশ বড় হতে হবে। ট্রান্সভার্স প্রসেস বেশ বড় এবং ধমনী ছিদ্র ফোরামেনযুক্ত। ট্রান্সভার্স ছিদ্রটা বেশ বড়, মোটামুটি বড়, যেটা হচ্ছে ট্রান্সভার্স ছিদ্র। ট্রান্সভার্স ছিদ্রটার বা ট্রান্সভার্স ছিদ্রকে এটাকে ধমনী ছিদ্র বলা হয়। এটা বেশ বড়, ফোরামেনযুক্ত। একজোড়া সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট এখানে থাকবে, একজোড়া সুপিরিয়র আর্টিকুলার, এই যে এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট থাকবে। তো প্রথম কশেরুকা অনেক বড় করটিকাকে বহন করে। দেবতা অ্যাটলাসের কাজের সাথে প্রথম কশেরুকার কাজের মিল পাওয়া যায় বা সামঞ্জস্য পাওয়া যায়, যে নাকি গ্রিক দেবতা অ্যাটলাসের নাম সাথে এর নামকরণ করা হয়েছে অ্যাটলাস। আচ্ছা, এরপরে অ্যাক্সিস। আমরা জানি দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকার নাম হচ্ছে অ্যাক্সিস। অ্যাক্সিসের সেন্ট্রাম সম্মুখ দিকে লম্বা কনিকাল আকৃতির ওডন্টয়েড প্রসেস। এই যে এটা হচ্ছে জিনিসটা আসলে অনেকটা এরকমভাবে দেখাবে, এরকমভাবে দেখাবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্সিসের উপরে যে এরকম একটা প্রসেস, সেটার নাম হচ্ছে ওডন্টয়েড প্রসেস। হ্যাঁ, এটা হচ্ছে ওডন্টয়েড প্রসেস। লম্বা কনিকাল আকৃতির একটা প্রসেস থাকে, সেটার নাম হচ্ছে ওডন্টয়েড প্রসেস। এটা কার সাথে যুক্ত হয়? এটা হচ্ছে অ্যাটলাসের সাথে যুক্ত হয়, অনেকটা এরকমভাবে যুক্ত হয়, যার ফলে আমরা এরকমভাবে মাথা নড়াতে পারি, ঘোরাতে পারি। এই ধরনের জয়েন্টকে বলা হয় অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট বা কি পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই ধরনের জয়েন্টকে বলা হয় পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। মানে একটা অক্ষ বরাবর একটা বৃত্তাকার কোনো একটা জিনিস ঘুরতে থাকবে বা নড়াচড়া করতে হবে, সেটা হচ্ছে
সেটাই হচ্ছে পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে অ্যাটলাস আর অ্যাক্সিসের মধ্যে যে জয়েন্ট দেখা যায় বা অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্টকে বলা হয় পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। সেন্ট্রামের সম্মুখভাগে লম্বা কনিকাল আকৃতির একটা ওডন্টাল প্রসেস থাকবে। এরপরে ভার্টিব্রাল ফোরামেন বেশ বড় এবং ত্রিকোণাকার, স্পাইনাস প্রসেস বড় চওড়া, শীর্ষ দ্বিখণ্ডিত, ট্রান্সভার্স প্রসেস খাটো এবং ভোঁতা। এরপরে আমরা দেখব 7 নাম্বার সার্ভাইকাল ভার্টিব্রা বা 7 নাম্বার সার্ভাইকাল ভার্টিব্রা বা 7 নাম্বার গ্রীবাদেশীয় কশেরুকা। স্পাইনাস প্রসেস অনেক সমানভাবে দীর্ঘ এবং অবিভক্ত। স্পাইনাস প্রসেস আমরা দেখতে পাচ্ছি এটা স্পাইনাস প্রসেস, আর এটা ট্রান্সভার্স প্রসেস, আর এটা হচ্ছে সেন্ট্রাম, আর এটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, আর এটা ল্যামিনা, আর যেটা সাথে যুক্ত আছে এটা হচ্ছে পেডিকল, তাই না? এটা তো একটা ভার্টিব্রাল পার্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পাইনাস প্রসেস অনেকটা লম্বা, দীর্ঘ এবং অবিভক্ত, কোনো বিভক্ত হয়নি সামনে। স্পাইনাস প্রসেস বেশ প্রশস্ত এবং ক্ষুদ্র। ট্রান্সভার্স প্রসেসটা দেখছি আমরা যে যথেষ্ট মোটা কিন্তু খাটো, ছোট, ক্ষুদ্র। ট্রান্সভার্স ফোরামেন থাকবে। ট্রান্সভার্স ফোরামেন বেশ প্রশস্ত, ক্ষুদ্র ট্রান্সভার্স ফোরামেন থাকবে। ট্রান্সভার্স ফোরামেনের পশ্চাৎ অংশে সুস্পষ্ট টিউবারকল থাকবে। ট্রান্সভার্স ফোরামেনের পশ্চাৎ দিকে সুস্পষ্ট টিউবারকল থাকবে। আচ্ছা, এই ভার্টিব্রার সামনের অংশ কোনটা, পিছনের অংশ কোনটা, এটা মনে রাখতে হবে। এই স্পাইনাস প্রসেস যেটা, সেটা হচ্ছে পিছনের অংশ। কারণ আমরা পিঠে হাত দিয়ে কী পাই, স্পাইনাস প্রসেসের কাঁটাটাই ফিল করতে পারি, ভার্টিব্রাল বডি কিন্তু ফিল করতে পারি না। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে থোরাসিক কশেরুকা বা বক্ষদেশীয় কশেরুকা। বক্ষদেশীয় বা থোরাসিক কশেরুকাতে সব ভার্টিব্রা সব কিছুই মোটামুটি থাকে। তো সেন্ট্রাম মোটামুটি মাঝারি আকৃতির, এবং ভার্টিব্রা যেহেতু থোরাসিক কশেরুকা, থোরাক্সে কী থাকে, হার্ট থাকে এবং লাংস থাকে, তাহলে লাংয়ের মতন এর বডিটা দেখতে অনেকটা লাংয়ের মতন হবে। ভার্টিব্রাল ফোরামেনটা ছোট এবং গোলাকার হবে। সেন্ট্রাম উভয় পাশে দেহ এবং আর্চের সংযোগস্থলে পরশুকার মস্তক সংযোগকে বলা হয় কোস্টাল ফ্যাসেট। সেন্ট্রামের উভয় পাশে দেহ এবং আর্চের সংযোগস্থলে পরশুকার মস্তক সংযোগে কোস্টাল ফ্যাসেট উপস্থিত থাকবে। ট্রান্সভার্স প্রসেসের প্রান্তে মসৃণ টিউবারকুলার ফ্যাসেট বিদ্যমান থাকবে। ট্রান্সভার্স যে ফোরামেনের প্রান্তে সেটা হচ্ছে মসৃণ টিউবারকুলার ফ্যাসেট উপস্থিত থাকবে। স্পাইনাল প্রসেস বেশ লম্বা এবং সরু, এখনও দ্বিখণ্ডিত হয়নি, তাই না? দ্বিখণ্ডিত হবেও না, কারণ শুধু সার্ভাইকাল কশেরুকা, এটা একটা বৈশিষ্ট্য। আচ্ছা, লাম্বার কশেরুকা কি? লাম্বার কশেরুকা যথেষ্ট মানে ম্যাসিভ টাইপের, বড় টাইপের, দেখে মনে হবে যে জাদ্দেল টাইপের, অনেক বড়। সেটা হচ্ছে লাম্বার ভার্টিব্রা সাইজটা একটু বড় হয়, কারণ বডির অধিকাংশ ওয়েটটা লাম্বার ভার্টিব্রাটাই নেয়। এজন্য এদের সেন্ট্রামটা বড় হয়, মজবুত হয় এবং বৃক্ক আকৃতির হয়। যেহেতু লাম্বার রিজনে কী থাকে, আমাদের কটিদেশীয় রিজনে বৃক্ক থাকে, এজন্য এর হচ্ছে সেন্ট্রামটা দেখতে একটা বৃক্কের মতন হবে। ভার্টিব্রাল ফোরামেন বেশ বড় এবং ত্রিকোণাকার। ট্রান্সভার্স প্রসেস লম্বা, ট্রান্সভার্স ফোরামেন এদের থাকে না। ট্রান্সভার্স প্রসেসের পশ্চাৎতলে এদের দুইটা প্রসেস থাকবে, একটা হচ্ছে ম্যামিলারি প্রসেস, একটা হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস। ম্যামিলারি প্রসেস, এই যে এটা হচ্ছে ম্যামিলারি প্রসেস, আর এটা হচ্ছে কই গেল ম্যামিলারি প্রসেস, এটা হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস। অ্যাক্সেসরি প্রসেস আর ম্যামিলারি প্রসেস, এটা ট্রান্সভার্স প্রসেসের পশ্চাৎ থাকবে। সকল ধরনের লাম্বার কশেরুকা যাদের আছে, লাম্বার কশেরুকার এই বৈশিষ্ট্য দেখতে পাবো আমরা। এরপর আমরা স্যাক্রাম আমরা জানি কয়টা ছিল, 4 জোড়া। স্যাক্রাম ছিল কয়টা? স্যাক্রাম ছিল 5টা, তাই না? 5 জোড়া ছিল, 5টা একসাথে যুক্ত হয়ে একটা স্যাক্রাম তৈরি করছে, তাই কি না? স্যাক্রাম 5টা ছিল, একীভূত হয়ে একটা হয়ে গেছে। আচ্ছা, তো স্যাক্রাম সম্পর্কে আমরা পড়ি। স্যাক্রামের সবার উপরে যেটা আমরা দেখতে পাবো, এটা হচ্ছে স্যাক্রাল প্রমন্টরি। এটা কার সাথে যুক্ত হবে? এটা যুক্ত হবে সবার শেষে। স্যাক্রামের উপরে কি আছে? লাম্বার, এরপরে হচ্ছে স্যাক্রাল, তাই না? তাহলে লাম্বার ভার্টিব্রা সবার, লাম্বার ভার্টিব্রা কয়টা থাকে? লাম্বার ভার্টিব্রা থাকে কয়টা? লাম্বার ভার্টিব্রা থাকে লাম্বার ভার্টিব্রা থাকে 5টি, তাই না? তো লাম্বার ভার্টিব্রা 5 নাম্বার যে লাম্বার ভার্টিব্রা, সেটা যুক্ত হবে এই যে স্যাক্রাল প্রমন্টরির সাথে। তারপরে যে এটা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে স্যাক্রাল ক্রেস্ট। এরপর সংযোগী তল আছে, স্যাক্রাল বিভিন্ন ছিদ্র আছে। স্যাক্রাল বোনস 5টা একীভূতে একটা হয়ে যায়, তাহলে এখানে 4টা ছিদ্র থাকে, বোঝায় যে 4টা, এখানে 5টা স্যাক্রাম একীভূত হয়ে গেছে। স্যাক্রাল নালী গঠন করবে মিলিতভাবে। বৃহৎ শনি অঞ্চলে মেরুদণ্ডের 5টি কশেরুকা মিলিত হয়ে, 5টা কশেরুকা মিলিত হয়ে একসাথে একটা ত্রিকোণাকার এবং বৃহৎ একটা স্যাক্রাম গঠন করবে। সকল ভার্টিব্রাল ফোরামেন বা নিউরাল ছিদ্র মিলিতভাবে স্যাক্রাল নালী গঠন করে। সকল স্পাইনাস প্রসেস মিলিত হয়ে স্যাক্রাল ক্রেস্ট তৈরি করে। সকল স্পাইনাস প্রসেস, এগুলো মনে রাখতে হবে, স্পাইনাস প্রসেস যেগুলো, সেগুলো মিলিত হয়ে স্যাক্রাল ক্রেস্ট তৈরি করবে। আর ভার্টিব্রাল যে ফোরামেনগুলো, সেটা মিলিত হয়ে স্যাক্রাল নালী গঠন করবে।
ভার্টিব্রাল ফোরামেন বা নিউরাল নালী যেটা, সেটা স্যাক্রাল নালী তৈরি করবে। স্পাইনাস প্রসেসগুলো মিলিত হয়ে স্যাক্রাল ক্রেস্ট তৈরি করবে। পঞ্চম স্যাক্রাল কশেরুকার এটি ডিম্বাকৃতির ফ্যাসেল থাকে, যার নাম হচ্ছে কক্কিস। হ্যাঁ, বেজ এবং বেজ বা ভিত্তির অগ্র অঙ্কীয় ভাগে একটি স্যাক্রাল প্রমোটরি থাকবে, স্যাক্রাল প্রমোটরি, যেটা হচ্ছে স্যাক্রাল প্রমোটরি। এবং স্যাক্রামের পৃষ্ঠ অঙ্কীয় দেশে 4 জোড়া স্যাক্রাল ছিদ্র থাকবে। পৃষ্ঠীয় অঙ্কীয় দেশে 4 জোড়া স্যাক্রাল ছিদ্র থাকবে। 1 2 3 4 5 6 7 8 8টা স্যাক্রাল ছিদ্র থাকবে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি হিউমেরাস। হিউমেরাস আমাদের ঊর্ধ্ববাহুর অংশ, তাই না? এটি লম্বা, নলাকার এবং 2 প্রান্ত নিয়ে গঠিত। ঊর্ধ্ব প্রান্তে রয়েছে মসৃণ, গোল এবং তরুণাস্থি নির্মিত মস্তক। এরপরে আমরা দেখছিলাম যে ছোট বড় টিউবারকল থাকবে হিউমেরাসে। তাহলে ফিমারে কি থাকবে? ছোট বড় ট্রক্যান্টার। এটা মনে রাখতে হবে। মস্তকের ঠিক নিচে অ্যানাটমিক্যাল গ্রীবা থাকে। এই যে মাথার ঠিক নিচে হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রীবা, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রীবা। সার্জিক্যাল গ্রীবা এই যে এটা, হ্যাঁ, মোটামুটি এটা হচ্ছে সার্জিক্যাল গ্রীবা, এখানে ভাঙে গ্রীবা। মধ্যভাগে, এর মধ্যভাগে যেটা, এই যে এখানে অনেক ছোট ছোট অনেক রিজের মতো থাকে, খড়খড় অংশ, সেটাকে বলা হয় অ্যানাটমিক গ্রীবা। এটাকে বলা হয় ডেল্টয়েড রিজ। অ্যানাটমিক্যাল গ্রীবা কি? অ্যানাটমিক্যাল গ্রীবা হচ্ছে যেটা দেখতে গলার মতো, সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রীবা। সার্জিক্যাল গ্রীবা কি? যেখানে অ্যাক্সিডেন্ট হলে ভেঙে যায়, সেটা হচ্ছে সার্জিক্যাল গ্রীবা। তাহলে এর এর উপরে হচ্ছে একটা 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 বলের মতো গোল, মসৃণ তরুণাস্থি নির্মিত একটা বলের মতো হেড। আর তাহলে নিচের দিকে কি হবে? নিচের দিকে হবে ক্যাপিচুলাম এবং ট্রক্লিয়া। নিম্ন প্রান্তে উত্তল ক্যাপিচুলাম তৈরি করবে আর গভীর ট্রক্লিয়া তৈরি করবে। উপরে ক্যাপিচুলাম আর ভিতরে হচ্ছে এটা ট্রক্লিয়া তৈরি করবে। আচ্ছা, এরপরে আমরা পড়বো রেডিয়াস এবং আলনা। রেডিয়াস আলনাতে কি থাকবে? রেডিয়াস আলনাতে একটা সাপের ফনার মতো যে আমরা কল্পনা করি, সাপের ফনার মাথার অংশটা যেটা, সেটা ওলেক্রন প্রসেস। আর সাপের ফনার যে নিচের অংশটা, সেটা হবে করোনয়েড প্রসেস। ওলেক্রন প্রসেস, করোনয়েড প্রসেস। আর মধ্যে যে একটা ফাঁকা জায়গা তৈরি হলো, সেটা বা একটা গর্ত তৈরি হলো, সেটার নাম হচ্ছে ট্রক্লিয়ার নচ। আচ্ছা, রেডিয়াস আলনা এবং স্টাইলের প্রসেস। আমরা জানি হাতে কি থাকে? স্টাইল করে মানুষ, তাই না? ব্যান্ডের উপর স্টাইল করে, এই জন্য হাতে থাকবে স্টাইলের প্রসেস। আর পায়ে থাকবে ম্যালিওলাস, এটা মনে রাখতে হবে। আচ্ছা, রেডিয়াস আলনা নামক পৃথক অথচ পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দুটি অস্থি এখানে গঠিত হয়। রেডিয়াসের উপরে মস্তকের নিচে সংকুচিত গ্রীবা এবং একটু পরে একটি উঁচু টিউবারসিটি বিদ্যমান। এর নিচের অংশটি চ্যাপ্টা এবং স্টাইলার প্রসেস নামক উঁচু অংশ রয়েছে। আলনার ঊর্ধ্ব প্রান্তে অবতল ট্র্যাকলিয়ার নচ পাওয়া যায়। আয়নার অগ্রভাগে উঁচু ওলেক্রনাল প্রসেস এবং করোনাইড প্রসেস পাওয়া যায়। আলনার উদ্যাংশে উঁচু ওলেক্রনাল প্রসেস এবং করোনাইড প্রসেস বিদ্যমান পাওয়া যায়। মানুষের পশ্চাৎপদের অস্থি পর্যবেক্ষণ। পশ্চাৎপদ মানে আমাদের পায়ের হচ্ছে কি থাকবে? মেনলি ফিমার থাকবে। হ্যাঁ, অগ্রপক্ষ হচ্ছে মেনলি ফিমার, অগ্রপদ মেনলি হচ্ছে ফিমার। তো পশ্চাৎপদের বলছে পর্যবেক্ষণ। তো হচ্ছে শক্ত, আমরা দেখবো ফিমারটা শক্ত নলাকার, ভিতরে বোন ম্যারো ক্যাভিটি আছে, এই জন্য নলাকার। আর কি? শক্ত নলাকার এবং বৃহত্তম অস্থি। ফিমারটা আমাদের শরীরের সবচেয়ে বড় অস্থি। নিম্ন প্রান্তে আছে মস্তক, গ্রীবা, বড় ছোট ট্রোক্যান্টর। মস্তক থাকবে, গ্রীবা থাকবে, বড় আর ছোট ট্রোক্যান্টর থাকবে। অস্থির পশ্চাৎতল কেমন ধরনের? অমসৃণ আলযুক্ত। অস্থির পশ্চাৎতলটা অনেকটা অমসৃণ আলযুক্ত। নিম্ন প্রান্তে বসে হচ্ছে দুটি কন্ডাইল গঠন করে, একটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল, একটা ল্যাটারাল কন্ডাইল। দুই কন্ডাইলের মাঝখানে থাকবে অন্তকন্ডাইলার নচ। এই দুই কন্ডাইল, এটা একটা কন্ডাইল, এটা একটা কন্ডাইল, মধ্যে থাকবে হচ্ছে আন্তকন্ডাইলার নচ বা গর্ত থাকবে। এরপর হচ্ছে টিবিয়া, ফিবুলা। টিবিয়াটা মোটামুটি দেখছি বড় এবং ত্রিধার বিশিষ্ট, 3 কোণা থাকে। আর ফিবুলা একটা লম্বা যষ্টির মতো, যার মাথাটা চোখালো। তাহলে টিবিয়া ফিবুলা নামক পাশাপাশি অবস্থিত দুটি লম্বা অসম রঙের মতো অস্থি। টিবিয়া লম্বা, মোটা এবং সুগঠিত। টিবিয়ার অগ্রপ্রান্তে মিডিয়াল এবং ল্যাটারাল কন্ডাইল টিউবারসিটি, নিম্ন প্রান্তে মিডিয়াল ম্যাক্সিলারি নামক কিছু উঁচু অংশ রয়েছে। টিবিয়ার অগ্রপ্রান্তে থাকবে মিডিয়াল এবং ল্যাটারাল কন্ডাইল টিউবারসিটি, নিম্ন প্রান্তে মিডিয়াল ম্যাক্সিওলাস নামক উঁচু অংশ থাকবে। ফিবুলা যেটা, সেটা ওই যে দীর্ঘ যষ্টির মতো, মানে একটা লাঠির মতো। ফিবুলা দেখতে সরু এবং দীর্ঘ অস্থি। এর অগ্রভাগে একটি মস্তক, নিম্ন প্রান্তে সুচালো একটি ল্যাটারাল ম্যালিওলাস পাওয়া যায়। বক্ষপিঞ্জর আমরা দেখতে পাচ্ছি এখানে। বক্ষপিঞ্জর পরিশিকা গুলো একদিকে থোরাসিক, অন্যদিকে স্টানামসে যুক্ত থাকবে, পিঞ্জের মতো গঠন তৈরি করবে। এতে একটি স্টানাম থাকবে, 12 জোড়া পরিশিকা থাকবে, 12টি থোরাসিক কশেরুকা থাকবে ইত্যাদি। একটা স্টানাম থাকবে, 12 জোড়া পরশুকা থাকবে, 12 জোড়া থোরাসিক কশেরুকা থাকবে। স্টানাম 3টে অংশ বিভক্ত থাকবে, একটা হচ্ছে ম্যানোব্রিয়াম, একটা হচ্ছে দেহ এবং একটা জিফয়েড প্রসেস। পরশুকাগুলো লম্বা, সরু, চাপা ও বাঁকা। এটা হচ্ছে আমরা বললাম বক্ষপিঞ্জরের বা বক্ষঅস্থি চক্রের যে পার্টটা, সেটা। এরপর আমরা বলবো শনিঅস্থি চক্র বা পেলভিক গার্ডেল। দুটি সমান অংশে সমন্বয়ে এটি গঠিত বৈশিষ্ট্যপূর্ণ আকৃতি বিশিষ্ট অস্থি শনিঅস্থি চক্র। কী? এর পাশে ডান পাশের একটা হিপ বোন, বাম পাশে একটা হিপ বোন বা ইনোমিনেট বোন। প্রতি অর্ধাংশে কি থাকবে? আইলিয়াম। যদি এখানে ইলিয়াম লেখা আছে, আসলে উচ্চারণ হবে আইলিয়াম, ইসচিয়াম এবং
পিউবিস নামক 3টি অস্থির সমন্বয়ে গঠিত। ইসচিয়ামের উপরের দিকে একটি ইসচিয়ামের উপরের দিকে একটি কাটা এবং নিচের দিকে টিউবারোসিটি বিদ্যমান থাকে। ইসচিয়ামের উপরের দিকে থাকবে হচ্ছে একটা কাটা এবং নিচের দিকে থাকবে টিউবারোসিটি। ইলিয়াম এবং পিউবিস দিয়ে পরিবেষ্টিত একটি বড় ছিদ্র অবট্রেটর ফোরামেন। এই যে ইলিয়ামের যে দুইটা র্যামাস এবং পিউবিসের দুইটা র্যামাস, এটা কী করছিল, অবট্রেটর ফোরামেনকে ছিদ্রকেটাকে ঢেকে রাখছিল। 3টি অস্থির মিলনস্থলে একটি গভীর অবতল অংশ দেখা যায়, সেটাকে বলা হয় অ্যাসিটাবুলাম। মেল একটা হচ্ছে আইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস। আইলিয়াম, ইসচিয়াম, পিউবিস তিনটা যদি একসাথে মিলিত হয় তাহলে কোথায় মিলিত হবে? অ্যাসিটাবুলামের কাছে মিলিত হতে হবে। আচ্ছা, এটা বাকি অংশটা আমরা এরপরে পরের পার্টে পড়বো। এখানে শেষ করি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।